আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা। আলহামদুলিল্লাহ। তো আমি আপনার কাছে এসেছি একটা ছোট্ট ইন্টারভিউ নিতে, যেখানে কিছু প্রশ্ন থাকবে। আমি আশা করছি আপনি আন্তরিকতার সাথে শেষ পর্যন্ত আমার সাথে এই ইন্টারভিউ যুক্ত থাকবেন। আপনি কি রাজি আছেন? ইনশাআল্লাহ তাআলা। তো আমার ইন্টারভিউয়ের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার যে এরকম মৃত্যু হয়েছে স্বাধীনতা মানে যুদ্ধে ওনার এত অবদান থাকার পরেও, কিন্তু এইভাবে যে তিনি মৃত্যুবরণ করেছে, তার এই হত্যাকাণ্ডের পিছনের জন্য দায়ী কে বা কারা? বিষয় হলো যে দেখেন, আপনি যে কথাটা বলেছেন এটা ঠিক আছে, আপনার কথা প্রশ্ন আমি উত্তর দিচ্ছি। বিষয় হলো যে শেখ মুজিবুর রহমান উনি কিন্তু ভালো লোক ছিলেন। উনি কিন্তু একজন পাকিস্তানি লোক হওয়ার পরও কিন্তু বাংলাদেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ঠিক আছে। কিন্তু উনি স্বাধীনতা ডাক দিয়েছিলেন সে কি উদ্দেশ্যে, কী কারণে, সেটা আমরা হয়তো সেটা অবশ্যই একাটুক জানি। কিন্তু বিষয় হলো শেখ মুজিবুর রহমানের সবই ঠিক ছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমান যখন ওনার সন্তান একটা আকামুকাম ওনার সন্তান যখন করতে লাগলো, কিন্তু উনি কিন্তু ওনার সন্তানের কিন্তু বিচারটা করে দেয়নি। এই বিচারটা যদি শেখ মুজিবুর রহমান যদি করে দিত, তাহলে আজকে কিন্তু মেজর ডালিম আজকে এই অবস্থানে যাইতো না। তার জন্য কিন্তু ওনারই কিন্তু এটা দায়ী, উনি ওনার মৃত্যুর জন্য উনি নিজে দায়ী। ও আচ্ছা, তার মানে মেজর ডালিম তাকে হত্যা করেছে, জি। আর তার মানে সহচররা, মেজর ডালিম জি। এবং তার সহযোগীরা। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আমার দ্বিতীয় প্রশ্নে আমি ফিরে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, জিয়াউর রহমানের এরকম মৃত্যুবরণের পিছনে দায়ী কে বা কারা? আসলে দেখেন ইঞ্জিনিয়ার সাহেব, আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নটা আপনার উত্তর সঠিক। আসলে বিষয় হলো যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আপনার কি ছিলেন, উনি একজন মেজর ছিলেন। উনি একজন পাকিস্তানি সেনাপ্রধান ছিলেন, সেনাবাহিনীর মেজর ছিলেন। উনি আজকে বাংলাদেশটাকে ভাগ করার জন্য, বাংলাদেশটাকে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য, বাংলাদেশের জাতীয় পতাকা জনগণকে তুলে দেওয়ার জন্য, গণতন্ত্র অধিকারের জন্য উনি কিন্তু একজন পাকিস্তানি মেজর হওয়ার পরেও কিন্তু দেশটাকে উনি কিন্তু স্বাধীন করেছিলেন এবং কি দেশকে উন্নতির দিকে নিয়ে গেছিলেন। এবং উনি শুধু তাই না, ওনার অনেক অবদান আছে। উনি একজন রাখাল রাজা ছিলেন, যা কৃষকের মাঝে চলে যেত, পাড়া মহলে চলে যেত, গ্রামগঞ্জে চলে যেত। উনি একটা গরিব মানুষ, মেহনতি মানুষের সাথে বসে ভাত খেত। প্রত্যেকটা গরিব কৃষককেও ভালোবাসতো, একটা ফকির মিসকিনকেও তিনি ভালোবাসতেন। এবং শুধু তা না, উনি যখন ইরান প্রেসিডেন্ট যখন যুদ্ধ লাগে, ওই যুদ্ধ লাগার সময় কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু কয়েকদিনের মাথাতে গিয়ে যুদ্ধ থামিয়েছে, যা অন্য অন্য সরকাররা পারেনি। এর জন্য আমাদের বাংলাদেশেরই এই স্বৈরাচার এরশাদ এবং এই ফ্যাসিস্ট সরকার হাসিনা এবং ভারতের রয়্যাল এজেন্টের মাধ্যমে আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধানকে হত্যা করেছেন। জি ঠিক আছে। তারপরে ওই সময়ে, তৎকালীন সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বাংলাদেশের মানে শাসন ব্যবস্থায় যার নাম হচ্ছেন জেনারেল এরশাদ, যিনি দীর্ঘ দীর্ঘ প্রায় 9 বছর মতো বাংলাদেশ একসময় শাসন করেছেন। তো তার এইরকম পতনের নেপথ্যে কারণ কি? আসলে দেখেন ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এরশাদ সাহেব কিন্তু দেশ সুন্দর চালাইছে। কারণ এরশাদের আমলে কিন্তু একটা ছোট ছেলের পকেটেও কিন্তু লক্ষ লক্ষ টাকা ছিল, ইনকাম সোর্স ছিল। কিন্তু এরশাদ সাহেবের একটাই ভুল ছিল যে উনি জোর করে 9 বছর সরকার ক্ষমতায় জোর করেছিলেন এবং কি স্বৈরাচারগিরি করেছিলেন এবং কি দেশকে একতরফা মানে ওর হাতে নিতে চাইছিলেন, বাক্স কায়েম করতে চাইছিলেন। এবং কি শুধু তা না, স্বৈরাচার এরশাদ পতন হয়েছে একমাত্র তার জোর করে ক্ষমতায় থাকার কারণে। আর তার একটাই ভুল ছিল যে উনি কথা বলতেন যে কি তোমরা পড়ালেখা করবা, তোমরা কেন রাজনীতি করবা। মানে উনি কিন্তু কথাটা আসলে আমাদেরকে ভালোর জন্য বলতেন, ভালোর জন্য বলতেন যে বাবা তোমার বাপ মা কষ্ট করে তোমাকে পড়ালেখা করাইছে, তোমরা কেন রাজনীতিতে জড়াবা, তোমরা কিন্তু পড়ালেখা করবা। উনি কিন্তু এমনকি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিলেন একসময়। জি। তো আসলে রাজনীতি আসলে ছাত্ররাই কিন্তু বেশিরভাগ করে, কলেজগুলো নয়, স্কুল প্রতিষ্ঠানগুলো নয়। কিন্তু আসলে এরশাদ সাহেব তার ভালোর জন্য কিন্তু বলে গেছিলেন, বলার কারণে কিন্তু আজকে ছাত্ররাই সেই লোককে কিন্তু টানা হাঁচড়া করে কিন্তু নামাইছে এবং কি তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তো ঠিক আছে, আপনি আপনার ভাষায় সত্য ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন, এজন্য আবারও আন্তরিক ধন্যবাদ এরকম আমার সাথে পডকাস্টে আসার জন্য। তো আমার পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি। ওই যে তৎকালীন সময়ে 2006 সালের দিকে বিএনপির মানে দ্বিতীয় মেয়াদের টার্ম পূর্ণ করে বেগম খালেদা জিয়া তার ক্ষমতা হস্তান্তরের সময় তিনি যে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত করেছিলেন এবং তারা প্রায় 2 বছর মতো একটা দীর্ঘ সময় বাংলাদেশের শাসন করেছিল এবং ভোট বানচালের মাধ্যমে একসময় শেখ হাসিনার আওয়ামী লীগকে মানে নির্বাচনে জয়লাভ করানো হয় এবং সে ধাপে ধাপে সময়ের পরিক্রমায় রাজনৈতিক কূটচালের মাধ্যমে দীর্ঘ 17 বছর আমাদেরকে স্বৈর শাসনে আবদ্ধ করে রেখেছিলেন। তো সেই যে 2006 সাল থেকে বেগম খালেদা জিয়া উনি আপসহীন নেত্রী, তারপরেও 2006 সাল থেকে এই যে
সাল পর্যন্ত এত দীর্ঘ একটা সময় নির্বাচনের বাইরে ছিলেন, তো এটার নেপথ্যে কি কি কারণ আছে বলে মনে করেন? আসলে ইঞ্জিনিয়ার সাহেব, বিষয় হলো যে কি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি একটা জিনিস চেষ্টা করেছিলেন যে কি 5 বছর একটা সরকার ক্ষমতায় থাকে এই দেশের উন্নতি কিছু করতে পারবে না, তার জন্য খালেদা জিয়া কিন্তু 10 বছর টার্ম থাকার চেষ্টা করছিলেন, মানে ভালো কাজ করার জন্য। কিন্তু হাসিনা যখন তত্ত্বাবধায়ক সরকারের লেগে খালেদা জিয়া যখন 5 বছর পূর্ণ হয়ে যখন 1-1 মাস হয়তো বের হয়ে গেছে, তখন নির্বাচন দেরি দেখে হাসিনা তখন আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের লোভে তত্ত্বাবধায়ক সরকার লাল লেগে এবং কি ক্ষমতা যাওয়ার লেগে আপনার দেখেছেন যে কি এই মানুষকে লোঘে বটি দিয়ে, নৌকার বটি দিয়ে এবং লোঘে দিয়ে এবং কি আপনার বাঁশের ফুচকে তৈরি করে অনেক তাজা তাজা মানুষকে গেরানের ভিতরে পুকুরে নদীতে বিভিন্ন জাতে মারে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের নেওয়ার জন্য ফেলে রেখেছিল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একটা বিশ্বের ম্যান্ডেলা হিসাবে পরিচিত আপসীন নেত্রী, উনি কোনো সময় মানে খারাপ কোনো কিছু চায় না, খুনাখুনি রক্তপাত এগুলো চায় না। তার জন্য খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার আপনার দিয়ে দিয়েছিলেন, 1.5 মাসের মাথাতে দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, জি। যেমন শেখ হাসিনায় যে বিগত 3 দফায় বা 4 দফাতে যতটা ঝামেলা দিয়ে চলে গিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, উনিও যদি মনে করতেন যে না আমিও করবো, জোট ঝামেলা করে বা দুর্নীতি করে মানুষকে মারা ধরে ক্ষমতা, উনিও কিন্তু শেখ হাসিনার মতো একটা রাজত্ব কায়েম করে ফেলতে পারতেন, কিন্তু না, ওনার এরকম কোনো আজ পর্যন্ত বিএনপির কোনো রিপোর্ট নাই। তো সেই সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, আইন অনুযায়ী তো দেশ শাসন করার ক্ষমতা তারা রাখে 3 মাস মতো বা কিছু কম বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে তারা প্রায় দীর্ঘ 2 বছর ক্ষমতায় ছিল এবং দেশ শাসন করেছিল। তো এটার কারণ কি এত লম্বা সময় ক্ষমতায় থাকা? আসলে ইঞ্জিনিয়ার সাহেব, বিষয় হলো যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একটা সৎ নেত্রী, উনি তো আপনার এই যে কোনো পরিবার থেকে তো উনি আসেননি, উনি একজন সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী। কারণ উনি আপনার নির্বাচনটাকে দিয়ে দিল তত্ত্বাবধায়ক সরকার অধীনে, যাতে নির্বাচনটা হয়ে যায়, জনগণ যাকে ভালোবেসে তাকে নির্বাচিত সরকার বানায়। কিন্তু আসলে মঈনুদ্দিন ফখরুদ্দিন এখানে একটা ঘুড়ি চালাইলো যে কি এই হাসিনাকে ক্ষমতায় আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে গেছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি জেনে গেছিলেন যে এই শর্ত যদি আমি মেনে নিই, যদি আর প্রস্তাবে যদি আমি রাজি হই, তাহলে দেশের একটা বিশাল ধরনের ক্ষতি হবে। তার জন্য খালেদা জিয়া কিন্তু ওনার শর্ত মানেননি। তখন হাসিনার কাছে গেছিলেন, উনি দুজনকে গ্রেপ্তার করেছিলেন। তখন হাসিনার কাছে জিয়া বলেছিল যে আমি তোমাকে ক্ষমতা দিতে পারি, তুমি আমার শর্ত যদি মেনে নাও। হাসিনা ওখানে একটা বাজে ইউজ করেছিল যে আমার সব দিয়ে হলে আমি ক্ষমতা চাই। তখন এই মঈনুদ্দিন আর ফখরুদ্দিন 2 বছর পর হাসিনাকে ক্ষমতা দিয়েছিলেন। আচ্ছা, তো আপনি যে বললেন হাসিনাকে একটা শর্ত বা প্রস্তাব বা এগ্রিমেন্ট করেছিল, সেটা কি জিনিস আমরা কি জানতে পারি? কেমন ধরনের? হাসিনাকে বলেছিল যে আমরা হয়তো দেশের, তারা মঈনুদ্দিন আর ফখরুদ্দিন সাবেক সেনাপ্রধান, বিএনপির আমলে ছিল মঈনুদ্দিন এবং তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন, তারা কি শর্ত দিয়েছিলেন তারাই সেটা হাসিনা একমাত্র জানেন, আর দেশনেত্রী বেগম খালেদা জানে। তবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানেন যে শর্তটা খুব খারাপ, এর জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ওনার শর্ত মানেন। তো ঠিক আছে, পরবর্তী আমার একটা ছোট্ট প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে প্রথমবারের মতো, প্রথমবার তো এটা ভুল, তাহলে আমরা আপনার কথা মোতাবেক জানতে পারলাম যে ফখরুদ্দিন মঈনুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে একটা কুপ্রস্তাব দিয়েছিলেন, যেটা এখন অজানা। সে কারণেই তাদের প্রস্তাব মোতাবেক রাজি হওয়ার কারণে শেখ হাসিনা ক্ষমতার স্বাদ নিতে পারে। আর পরপরই সে দেশের মানে প্রধানমন্ত্রী হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তো আওয়ামী লীগ যখন 8 সালে ক্ষমতায় আসলো, নির্বাচনে মানে জয়লাভ করে তাদের সহায়তায়, তত্ত্বাবধায়ক সরকারের সহায়তায়, তো সেইবার তারা যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার শুরুর দিকেই যেসব মানে কার্যক্রম করেছে, তার মধ্যে থেকে আপনি তাদের নেগেটিভ দিকগুলো কিছু তুলে ধরার চেষ্টা করেন। কি কি দিক তারা মানে খারাপ করেছে দেশ চালনা করতে যেয়ে? আসলে ইঞ্জিনিয়ার সাহেব দেখেন যে মানুষকে আপনার এই শেখ হাসিনা যখন 1996 সালে যখন ক্ষমতায় আসেন, তখন কিন্তু উনি কিন্তু বাংলাদেশে কিন্তু আপনার উনি ঢুকতে পারছিলেন না। কারণ শেখ মুজিবুর রহমানকে যখন মারা হয়, শেখ মুজিবুরের কোনো পরিবারের কেউ কিন্তু বেঁচে ছিলেন না। তো শেখ মুজিবুরের যে আরও 2 কন্যা আছে, এই কন্যা থেকে লন্ডনে তারা এসে ওনার বাপ মরার পরে ইন্ডিয়াতে এসে অবস্থান নিয়েছিলেন। কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তাকে বাংলাদেশে নিয়েছিলেন এবং কি 1996 সালে উনি কিন্তু মাথাতে হিজাব তসবিহ হাতে নিয়ে কিন্তু ক্ষমতা দিয়েছিলেন যে আমার বাপের দেশের জন্য শহীদ হয়েছে, আমাকে একটা ভোট দেন। জনগণ কিন্তু তাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন। সেই ভুলটা উনি 8 সালের পর আবার কি করেছে, জনগণকে বলেছে ঘরে ঘরে চাকরি দেবো, বিনামূল্যে সাহায্য দেবো, 10 টাকা কেজি চাল খাওয়াবো, বিভিন্ন রকমের মানে মানুষকে আপনার উজুহাত দেখে কিন্তু ক্ষমতা এসেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পরে উনি কিন্তু ওর কথা পুনরায় রাখতে পারেনি। উনার ওই বেশিরভাগ ক্ষতি করেছে। কেরকম ক্ষতি করেছে, একটা সংসদে 1 মিনিট কথা বলতে আপনার কয়েক হাজার
কোটি টাকা বাজেট, লক্ষ লক্ষ টাকা বাজেট হয়, সেখানে উনি সংসদে আপনার আমাদেরকে বলে তেল ছাড়াও তরকারি আমার বাসাতে আমি খাই, পেঁয়াজ ছাড়াও তরকারি আমার বাসাতে আমি খাই, কাঁঠাল ছাড়াও ওই গরু গোস্ত ছাড়াও কাঁঠাল বার্গার হয় আমি খাই, এবং কি বেগুনি ছাড়াও মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি হয়, ওই বোর এবং কি আঙ্গুর এবং কি আপনার বিভিন্ন রকমের ওই সংসদে তারা এসব কথাবার্তা বলতেন। এই যে যা ছিল খুবই হাস্যকর, একটা মানুষ বাচ্চারাও শুনলে হাসবে। হাসতো। তো আপনার যেরকম সংসদে, আপনার সংসদে একটা পবিত্র জায়গা, সংসদে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন তখন কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু সংসদে ছিলেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এসে সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম উদ্বোধন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কিন্তু সেই সংসদ একটা পবিত্র জায়গা, ওই পবিত্র জায়গাতে একটা নর্তকী মহিলাকে দিয়ে, যিনি 150 টাকার বিনিময়ে রাত পার করে বেড়াতেন, সেই মহিলাকে 5 মিনিট গান করাতেন আর উনি তালি মারতেন, আর এবং একটা বিরোধী দলের নেতাকে 2 মিনিট কথা বলতে দিতেন, মাইকে লাইন কেটে দিতেন। ওই এরকম ওর মেলা অনেক ভুল। আরও ভুলটা আমি বুঝিয়ে দিচ্ছি যে আপনার উনি ক্ষমতা আসার পরে ক্ষমতাটা সুন্দর চালাইছিলেন, ঠিক আছে, কিন্তু উনি কি করেছিলেন, উনি শুধু একতরফা ওর বাপের হত্যার প্রতিশোধ নেওয়া শুরু করলেন। কি প্রতিশোধ নেওয়া, যদি ওনার বাপের বাইরে কেউ গেছে তাহলে কিন্তু উনি ওইটা রাজাকার, আর ওনার বাপের সাথে থাকলে কিন্তু ওইটা হলো মুক্তিযোদ্ধা। কারণ বাংলাদেশে আপনার আমাদের রাজশাহীর কথা বলি, রাজশাহী মহানগর 1 নম্বর ওয়ার্ডে ছিলাম আমি, যেহেতু রাজশাহীতে বলি, আমাদের রাজশাহীতে আপনার কিছুদিন আগে মুক্তিযোদ্ধার তালিকা করলেন হাসিনা। তো মুক্তিযোদ্ধাতে আপনার দেখি কি 850 ভুয়া মুক্তিযোদ্ধা আর 150 হল আপনার লাইসেন্সধারী মুক্তিযোদ্ধা, এই 150 আবার বিএনপি লোক, আর এই 850 ভুয়া মুক্তিযোদ্ধা সেগুলো হলো আওয়ামী লীগের লোক। এই নিয়ে বাতিল করে দিল। বাতিল করে দেওয়ার পরে ওই আওয়ামী লীগের লোকরাই প্যানেল মেয়র শুরু করে, ফজল হোসেন বাদশাহ এমপি থেকে শুরু করে, খায়রুজ্জামান লিটন মেয়র থেকে শুরু করে, সারকুল বিগ এবং সাংবাদিক সম্মেলন করে আবার এই মুক্তিযোদ্ধাদেরকে আবার বহাল রাখলো। কিসের জন্য? হাসিনার জন্য হয়েছিল, কারণ 850 ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের। তো আসলে দেশ তো আওয়ামী লীগ স্বাধীন করেনি, করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বিএনপি স্বাধীনতা ডাক দিয়ে। এরকম মেলা কিছুটা হাসিনার ভুল আছে। হাসিনার সব থেকে বেশি ভুল হলো যে হাসিনা বারবার কথাতে বলে যে মুক্তিযোদ্ধার বেটারা চাকরি পাবে না, লাঠিপতিরা চাকরি পাবে না, রাজাকারের ছেলেরা পাবে। বাংলাদেশের প্রত্যেকটা 18 কোটি মানুষকে উনি রাজাকার ভাবতেন, তাহলে তো এটা তো তার পতনের মূল কারণ। ঠিক আছে। জনাব তারেক রহমান সাহেব কেন এখনো দেশে ফিরছেন না? এখন তো দেশ মোটামুটি স্বাভাবিক, স্বৈরাচার মুক্ত, তারপরেও কেন তিনি ফিরতে বিলম্ব করেছেন? আসলে ইঞ্জিনিয়ার সাহেব, বিষয় হলো যে দেশ কিন্তু এখনো স্বাধীন হয়নি। কারণ আমাদের তারেক সাহেব বলেছে এখনো কিন্তু আমাদের নির্বাচন সামনে যেগুলো আসবে ভয় আসবে, কারণ নির্বাচন আন্দোলন আমাদের এখনো চলমান শেষ হয়ে। তারেক রহমান সাহেবের নামে আমরা মনে করি যে তার মামলা তার নাই, সব বাতিল হয়ে গেছে, সব খারিজ হয়ে গেছে, কিন্তু দেশে ঢুকতে আর কোনো সমস্যা নাই। তারপরেও তারেক সাহেব দেশে একটা কারণ ঢুকছে না, কারণ এই বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার ছিল খুনি হাসিনা, এর দোসররা কিন্তু এখনো বাংলাদেশে রয়ে গেছে। কারণ বড় বড় জামিনের পরিচালনা তার দোসর রয়ে গেছে। যেরকম সেনাপ্রধান ওয়াকার, উনি কিন্তু হাসিনারই ভাগ্নি জামাই। যেরকম আপনার এনসিপি যারা দল তৈরি করেছে, যারা ছাত্র উপদেষ্টা যারা, তারা কিন্তু এই হাসিনারই কিন্তু ওই কেন্দ্রের ছাত্রলীগ থেকে তারা কিন্তু দলে ছিলেন, পোস্টে ছিলেন, কি এখনো আছেন। কারণ তারেক রহমান এই আপনার বিষাক্ত সাপদেরকে কিন্তু এখনো বিশ্বাস করতে পারছে না। তাই তারেক রহমান আর কিছু আমাদেরও ভুল ত্রুটি আছে, কারণ আমাদেরও 64 জেলা কিছু বিএনপি নেতা এখনো হাসিনার সাথে মানে রিয়াজু করে চলে। 17 বছর হাসিনা যেই তাদেরকে অফারটা দিয়েছে, মানে এই অফারের কারণে এখনো তারা হাসিনাকে যেহেতু ভুলতে পারছে না। এরকম বিভিন্ন রকমের তারেক রহমানের দেশে ঢুকা নিয়ে একটা এখনো আতঙ্ক আছে। মানে তারেক রহমান দেশে ঢুকলে তারেক রহমানকে যে আবার এই সেনাপ্রধানরা, এই এনসিপিরা এবং আমাদের কিছু বিএনপি নেতারা যে তার ক্ষতি করবে না কোনো গ্যারেন্টি নেই। কারণ তারেক রহমান তো আসলে এমন একটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, যিনি সবসময়তে আপনার ওই কত হাজার কিলোমিটার দূর থেকে আপনার 64 জেলা এই 17 বছর বিএনপির নেতাকর্মীকে মানে ভিডিও কম্পিটিশনের মাধ্যমে বুকে ধারণ করে রেখেছে এবং কি সবগুলাকে করে রেখেছে, তৈরি করে রেখেছে। মানে এখন পর্যন্ত তাদেরকে কোনো বিপদ আপদে করতে দেয়নি এবং কি তাদেরকে সবসময় যোগাযোগ করেছে এবং কি তাদেরকে উন্নতির দিকে নিয়ে এসেছে এবং কি সঠিক পথে নিয়ে এসেছে। আমরা তো বিগত নির্বাচনগুলোতে আপনাদের বিএনপির সাথে জামাতকে সবসময় জোট আকারে বা সহযোগী আকারে দেখে আসছি, কিন্তু 5 আগস্টের পর থেকে আমরা বিএনপি আর জামাতের মধ্যে ফাটল বা মানে প্রতিযোগিতা দেখছি। এমনকি ছাত্র আন্দোলন, তারাও দেখছি জামাতের সাথে খুব তাদের সখ্যতা, কিন্তু বিএনপিকে নিয়ে তারা অনেক সময় বিষোদ্গার করে, মানে আর কি। আমার প্রশ্ন হচ্ছে, জামাত, এনসিপি ইনারা কেন আপনাদের সাথে মানে দ্বন্দ্বে আর কি বা বিরোধিতায় লিপ্ত? এটার কারণ কি, মানে প্রতিযোগিতা? আসলে ইঞ্জিনিয়ার সাহেব, বিষয় হলো কি আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ধানের শীষের বড় দল। এই দলটা যতবার নির্বাচনে যাবে ততবারই কিন্তু এই দলটাকে জনগণ কিন্তু ভোট দিয়ে জয়লাভ করবে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আপনার 5টা সিট নেয়, 5টা সিটে কোনো সিটে আজ পর্যন্ত হারে না। কারণ তো এই হাসিনার আমলে কিন্তু কোনো সিটে কিন্তু তিনার পরাজয় নাই, উনি সবটাতে জয়লাভ করেছে। তো এনসিপি আর জামাত এখন চাইছে
যে হাসিনাকে আমরা বিদায় করেছি, এখন যদি বিএনপিকে আমরা দেশ থেকে বিদায় করতে পারি তাহলে আমাদের ফাঁকা মাঠে আমরা গোল দিতে পারবো হাসিনার মতো, বিএনপির মতো আমরা পাস করতে পারবো। যেটাকে আমরা মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে মানে জানতে পারছি যে -2 ফর্মুলা, এটা তারা বাস্তবায়ন করতে মানে কূটকৌশল চালাচ্ছে। এরাও এটা বাস্তবায়ন করতে আচ্ছা, -2 ফর্মুলাটা কি এটা আপনি একটু বলেন। ফর্মুলা এখন ওইটা ওরাই ভালো বুঝে। এখন বিষয় হলো যে ওরা যেরকম দেখেন না, জামাত কিন্তু আপনার 5 তারিখের আগে কিন্তু জোর গলায় কথা বলতে পারেনি। কারণ দেখেন হাসিনা ক্ষমতা আসার পর থেকে ওই একের পর এক জামাতকে কিন্তু আঘাত করেছে। কিভাবে আঘাত করেছে? প্রথমে আমাদের নিজামী সহ, মুজাহিদ সহ, কাদের মোল্লা সহ, যেগুলো আমাদের বিএনপি সরকার আমলে যেসব জামাতের নেতাগুলা ক্ষমতায় গেছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে, তারাকে কিন্তু হত্যা করেছে। শাপলা চত্বরে আল্লামা মামুনুল হক দেশের ব্যাপার নিয়ে এবং কি ভালো কাজে লেগে আন্দোলন করছিলেন, 6 দফা দাবি দিয়েছিলেন। হেফাজতকে গণহত্যা করলেন, আপনারা দেখতে পাচ্ছেন শাপলা চত্বরে টাকের টাক লাশ মোদিকে পেঠিয়ে দিয়েছে। এবং কি এই যে এনসিপি যে ভাইদেরকে বলছি, এখন এনসিপি যারা দল তৈরি গেছে, আপনাদের এই ছাত্র ভাইদেরকে বলবো আপনাদের তো একক অবদান নাই। কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের অনেক ভাইদেরকে ছাত্রদের পোশাক পরিয়ে আমরা মাঠে আন্দোলন নামাচ্ছি। আমরা আমাদের অনেক ভাই মারা গেছে, আমাদের অনেক বিএনপি নেতা গুলি খেয়েছে, বিভিন্ন রকম আমাদের অবদান আছে। কিন্তু আপনারা এখন কি দেখছি, আপনারা 5 তারিখের পরে বলছেন চাহাইছিলাম একাই অবদান, চাহাইছিলাম সংস্কার, বানিয়ে দিল রাজাকার, চাহাইলাম ওই চাকরি, বানিয়ে দিল প্রধানমন্ত্রী, চাহাইলাম ক্ষমতা বানিয়ে, মানে চাহাইলাম চাকরি, বানিয়ে দিল ব্যারিস্টার। এরকম আপনারা একের পর এক মানে বিভিন্ন রকমের আজেবাজে কথা বলছেন। মানে আপনারা মনে করছেন জামাত আর এনসিপি আপনারা 5 তারিখের পর দেশ স্বাধীন করার পরে মনে হচ্ছে যে আপনারা একাই দেশ স্বাধীন করেছে, আর বাদ বাকিগুলো সব বানের পানিতে ভেসে এসে। দেশ স্বাধীন করতে দেশ কিন্তু এটা স্বাধীন না। এটাই একটা হলো বাংলাদেশের অবৈধ সরকার ছিল, অবৈধ নির্বাচিত সরকার ছিল, প্রহসনের ভোটের মাধ্যমে সরকার ছিল। তিনি একতরফা ক্ষমতায় থাকতে চাইছিলেন, 17 বছর ছিলেন। উনাকে আমরা তাড়ানোর জন্য আমরা এই আন্দোলনগুলো করেছি। আমরা দেশ ভাগ করিনি। ভাগ কাকে বলে? 1971 সালে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের সাথে হাত মিলিয়ে স্বাধীনতা ডাক দেয়, তখন কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শেখ মুজিবুর রহমানকে যখন পাকিস্তান তুলে নিয়েছিল, কিন্তু জিয়া রহমান কিন্তু একজন পাকিস্তানি মেজর হওয়ার পরও শেখ মুজিবুর রহমানকে দেশ স্বাধীন করে কিন্তু ছুটিয়ে নিয়েছিলেন, এমনকি বাংলাদেশকে লাল সবুজের একটা পতাকা তুলে দিয়েছিলেন। এটা হলো দেশ স্বাধীন। 5 তারিখে হাসিনা পতন হলো। এটা হলো বাংলাদেশ থেকে একটা হায়না সরকারকে, একটা রক্তচোষা সরকারকে, একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করেছি। এটা হলো অবৈধ সরকারকে উচ্ছেদ করার স্বাধীন, মানে আমাদের অধিকার, মানে আমাদের ভোটের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, যে ভোটের অধিকারটা, সেটা পুনরুদ্ধার করেছি। হ্যাঁ, আমরা উদ্ধার করেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে। বাস